হ্যালো এভরিবডি, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি পার্থপ্রতিম সরকার এবং তোমরা এখন রয়েছো কনফিডেন্ট ইংলিশ উইথ পার্থ স্যারের টিউটোরিয়ালে। আজকের টিউটোরিয়াল ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 11-এর সেমিস্টার 2-তে যারা দুদিনের মধ্যেই পরীক্ষা দিতে যাচ্ছ তাদের জন্য আমি আজকের এই টিউটোরিয়ালে তোমাদের ক্লাস 11 সেমিস্টার 2-এর আসন্ন পরীক্ষার র্যাপিড রিডার থেকে মানে ইংলিশ র্যাপিড রিডার থেকে কিছু সাজেশান দেব তোমাদের। র্যাপিড রিডারেতে তিনটে টপিক আছে। রেভারেন্ড লালবিহারীদের ফোক টেলস অফ বেঙ্গল থেকে তিনটে ছোট গল্প তোমাদের আছে, যেমন একটা হচ্ছে দ্য ঘোষ ব্রাহ্মণ, একটা হচ্ছে দ্য ম্যান হু উইশ টু বি পারফেক্ট এবং আরেকটা হচ্ছে এ ঘোষলি ওয়াইফ। এই তিনটে ফোকটেল তোমাদের আছে এবং এই তিনটে থেকে তোমাদের পরীক্ষাতে 5 নম্বরের প্রশ্ন সেট হবে, মানে তিনটে থেকেই একটা করে বড় প্রশ্ন সেট হবে এবং তার মধ্যে একটা তোমাদেরকে উত্তর করতে হবে, মানে তিনটে প্রশ্ন থাকবে, তোমাদের যে কোনো একটা উত্তর করতে হবে। কাজেই এখান থেকে 5টা নম্বর থাকবে। তা আমার এমনি সিলেবাসই শেষ হয়নি, কাজেই র্যাপিড রিডার পড়ানোর মতো সময়ের কোনো সময়ই হয়নি। যাই হোক, কিন্তু তোমাদের পরীক্ষা চলে এসছে, তোমাদেরকে একটা র্যাপিড রিডারের সাজেশান দিই, একটারই দেবো। তিনটে আছে, তিনটে পড়াতে তো পারবো না, কাজেই অযথা সাজেশান দিয়ে লাভ নেই। পড়ালে সাজেশান দেওয়া ভালো, না পড়ালে দরকার নেই। তা আমি একটাই তোমাদেরকে একটু জিস্ট বলে দিই, বেশি সময় নেবো না। আমার রেপুটেশন আছে আমি অনেক সময় নিই, কিন্তু আজকে যেহেতু আমার নিজেরও সময় নেই, আমি 5 মিনিটের মধ্যে 5 মিনিটও লাগবে না, এই গল্পটা জিস্ট বলে দিই। তারপরে দুটো প্রশ্ন আমি তোমাদের দেব এই গল্প থেকে, সেই গল্পটাকে একবার জিস্টটাকে শুনে নেবে। দুটো প্রশ্ন যে কোনো বই থেকে করে নেবে বা গল্প শুনেও লিখতে পারবে, তাতেই হবে, ঠিক আছে? আমি তিনটে আছে, কিন্তু তিনটে টপিক পড়াবো না। আমি একটা টপিকের দ্য ঘোষ ব্রাহ্মণ, এইটা রেভারেন্ড লালবিহারীদের ফোক টেলস অফ বেঙ্গলে একাধিক ফোক টেলস আছে, তার মধ্যে তিনটে তোমাদের দেওয়া আছে। এই তিনটের মধ্যে তোমাদের যে তিনটে দেওয়া আছে তার মধ্যে দ্য ঘোষ ব্রাহ্মণটা সব থেকে এ ঘোষলি ওয়াইফ আরও সোজা, কিন্তু দ্য ঘোষ ব্রাহ্মণটা পড়তে ভালো লাগে, ছোট এবং খুব সুন্দর এর উত্তর লেখা যায়। এই জন্য আমি দ্য ঘোষ ব্রাহ্মণটাই তোমাদেরকে জিস্টটা বলে দিচ্ছি। 2-3 মিনিটে দুটো প্রশ্ন রেখেছি, এই দুটো প্রশ্ন করে যেও, তাতেই তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? তাতেই তোমরা পেয়ে যাবে, খুব সুন্দর তোমরা লিখতে পারবে। চলো ঝট করে গল্পটাকে বলে দিই, সিনপসিসটা বলে দিই, তাহলে তোমাদের উত্তরগুলো করতে সুবিধা হবে। ওকে, এই গল্পগুলো পড়ার আগে তোমাদেরকে দুটো জিনিস একটুখানি জেনে নিতে হবে। বেশি সময় নেবো না, ভয় নেই, মাত্র দুটো জিনিস জানিয়ে দিই। যে এই তোমাদের যে র্যাপিড রিডারেতে তিনটে গল্প আছে, তিনটে হচ্ছে ফোকটেল। ফোকটেল হচ্ছে লোককথা, ঠিক আছে? এই ফোক টেলস অফ বেঙ্গল বলে একটি বিখ্যাত বই আছে বাই রেভারেন্ড লালবিহারীদের, তিনি বর্ধমান জেলার লোক। সেই রেভারেন্ড লালবিহারীদের ফোক টেলস অফ বেঙ্গল থেকে এই তিনটে লোককথা নেওয়া হয়েছে। একটা হচ্ছে দ্য ঘোষ ব্রাহ্মণ এবং একটা হচ্ছে এ ঘোষলি ওয়াইফ, আর একটা হচ্ছে দ্য ম্যান হু উইশ টু বি পারফেক্ট। তার থেকেই তোমাদের প্রশ্নটা সেট হবে। দ্য ঘোষ ব্রাহ্মণ এই গল্পটাকে আমরা একটু জেনে নেব। সবার আগে জানা দরকার হোয়াট ইজ আ ফোকটেল। ফোকটেল বলতে কি বুঝি? ফোকটেল না বুঝলে এই গল্প বুঝে লাভ নেই। ফোকটেল হচ্ছে এ পপুলার শর্ট স্টোরি হ্যান্ডেড ডাউন ফ্রম জেনারেশন টু জেনারেশন হুইচ হ্যাজ আ মরাল লেসন টু ফলো। খুব সোজা, এমন কোনো জটিল ব্যাপার না। ফোকটেল ইজ আ পপুলার শর্ট স্টোরি, খুব জনপ্রিয় ছোট গল্প, হ্যান্ডেড ডাউন ফ্রম জেনারেশন টু জেনারেশন, যুগের পর যুগ ধরে চলে আসছে, ঠিক আছে? অ্যান্ড দ্য প্রিন্সিপাল ক্যারেক্টার্স আর হিউম্যান। এই গল্পগুলোর যে প্রধান চরিত্র সেগুলো সবই মোটামুটি মানুষ থাকে। অ্যান্ড দেয়ার ইজ আ মরাল লেসন টু ফলো। এই প্রত্যেকটা ছোটো গল্পের মধ্যে, এই ফোকটেলের মধ্যে একটা নীতি কথা থাকে, যেটা আমাদেরকে সেটা শেখায় যে কীভাবে জীবনের বিভিন্ন রকম সমস্যাকে সমাধান করতে হবে, ঠিক আছে? এগুলো হচ্ছে ফোকটেলসের বেসিক উদ্দেশ্য। এর সঙ্গে ফেবেল এবং প্যারাবেলের পার্থক্য আছে, তোমাদের অত জেনে লাভ নেই। ফোকটেলসটা জেনে রাখো, কারণ এটা আসতেই পারে 1 নম্বরে যে হোয়াট ইজ আ ফোকটেল এবং ডেসক্রাইব দ্য ঘোষ ব্রাহ্মণ অ্যাজ আ পপুলার ফোকটেল অফ বেঙ্গল, এরকমভাবে আসতেই পারে, ঠিক আছে? এই জন্য ফোকটেল ব্যাপারটা জেনে রাখা দরকার। আরেকবার বলে দিই, ফোকটেল ইজ আ পপুলার শর্ট স্টোরি হ্যান্ডেড ডাউন ফ্রম জেনারেশন টু জেনারেশন। দ্য মেন ক্যারেক্টার্স আর ইউজুয়ালি হিউম্যান অ্যান্ড দেয়ার ইজ আ মরাল লেসন টু ফলো।
এইটুকু লিখলে 1 এ 1 2 এ 2 যা আসছে তাই পাবে। যেটা বললাম এটা একটুখানি বইয়ের পাতাতে মার্ক করে রেখো বা খাতাতে মার্ক করে নিও, জাস্ট এই দুটো লাইনকে একটু তৈরি করে দিও। এরপরে চলে আসি দ্য ঘোষ ব্রাহ্মণ এই গল্পে। ঘোষ ব্রাহ্মণ গল্পটাকে তোমাদেরকে সিনপসিসটা বলার আগে আমি প্রশ্ন দুটোকে বলে দিই, যে প্রশ্ন দুটো তোমরা করবে। কেন প্রশ্ন দুটো আগে বলছি, প্রশ্ন দুটো বললে আমি যখন এই ঝট করে 2 মিনিটের মধ্যে সিনপসিসটা বলবো তোমরা ব্যাপারটাকে ক্লিয়ার হয়ে যাবে যে কি উত্তরটা তোমাদেরকে লিখতে হবে। প্রথম প্রশ্নটা শুনে নাও, মানে এই দুটো সাজেশান, এই দুটো করে যাও পেয়ে যাবে। প্রথমটা হচ্ছে হাউ ওয়াজ দ্য ব্রাহ্মণস কেস ফাইনালি সলভ, কীভাবে ব্রাহ্মণের কেস, ব্রাহ্মণের একটা সমস্যা হয়েছে সেই সমস্যাটা কীভাবে সমাধান হলো। হাউ ওয়াজ দ্য ব্রাহ্মণস কেস ফাইনালি সলভ, এটা অন্যভাবে আসতে পারে, মানে এটাই মেন প্রশ্ন, এটা অন্যভাবে আসতে পারে। হাউ ডিড দ্য নেট হার্ট কিং সলভ দ্য কেস অফ দ্য ব্রাহ্মণ, হাউ ডিড দ্য নেট হার্ট কিং, নেট হার্ট কিং, নেট হার্ট কিং কথাটার অর্থ হচ্ছে রাখাল রাজা। নেট হার্ট কিং কথাটার বাংলা অর্থ হচ্ছে রাখাল রাজা। এটা এই যে ফোকটেলস অফ বেঙ্গল, এটা বাংলার জনজীবনের উপরে এই ফোকটেলসগুলোর প্রভাব, এবং সেখান থেকেই র মেটেরিয়ালস নিয়ে রেভারেন্ড লালবিহারী দে ইংরেজিতে লিখেছেন, কিন্তু এগুলো সব হচ্ছে বাংলার সমাজ জীবনের বিভিন্ন রূপ তিনি প্রকাশ করেছেন। সেখানে রাখাল রাজা, ছোট ছোট ছেলেমেয়েরা রাখাল, মানে ছোট ছোট রাখালরা তারা রাজা মন্ত্রী কোটাল শান্তি এসব খেলা খেলে, সেরকমই এক রাখাল রাজার গল্প। অরিজিনালি রাখাল রাজা আমরা বলি কৃষ্ণকে, যাই হোক, মানে সেই রাখাল রাজার গল্প, সে কিভাবে ব্রাহ্মণের কেসটাকে সলভ করবে। এটা অন্য আরেকভাবে আসতে পারে, হাউ ডিড দ্য কাউবয় কিং সলভ দ্য প্রবলেম ফেস বাই দ্য অরিজিনাল ব্রাহ্মণ ইন দ্য ঘোষ ব্রাহ্মণ। হাউ ডিড দ্য কাউবয় কিং, কাউবয় কিং মানে রাখাল রাজা, সে যে ব্রাহ্মণ, যে আসল ব্রাহ্মণ, এখানে একটা ভুতুরে ব্রাহ্মণ এবং একটা আসল ব্রাহ্মণের গল্প আমরা পড়ব। কীভাবে এই কাউবয় কিংবা রাখাল রাজা আসল ব্রাহ্মণের সমস্যার সমাধান করবে। ভুতুরে ব্রাহ্মণ আমরা দেখব আসল ব্রাহ্মণের বাড়ি ঘর স্ত্রী মা সবাইকেই দখল করবে, কিন্তু কিভাবে আসল ব্রাহ্মণ সেগুলো সে আবার ফিরে পাবে সেটা আমাদেরকে বলতে হবে। কীভাবে এই প্রবলেমটা এই রাখাল রাজা সমাধান করবে। এটা আরেকভাবে আসতে পারে, হোয়াট টেস্ট ডিড দ্য কাউবয় কিং ইউজ টু ডিটারমাইন দ্য রাইটফুল ওনার অফ দ্য হাউস, হাউ ডিড দ্য ব্রাহ্মণ আলটিমেটলি রিগেন হিজ হাউস ওয়াইফ অ্যান্ড মাদার। কীভাবে এই রাখাল রাজা, কে যে আসল ব্রাহ্মণ, কার আসল বাড়ি স্ত্রী মা, এটাকে নির্ধারণ করেছিল, এবং কিভাবে এই আসল ব্রাহ্মণটি তার স্ত্রী বাড়ি এবং মাকে ফিরে পেয়েছিল। এটা আরও একভাবে আসতে পারে, হোয়াট হ্যাপেন টু দ্য ঘোস্ট অ্যাট দ্য এন্ড অফ দ্য ট্রায়াল, হাউ ডিড দ্য ব্রাহ্মণ আলটিমেটলি রিগেন হিজ হাউস অ্যান্ড ওয়াইফ অ্যান্ড মাদার। এই গল্পেতে আমরা দেখবো একটা ভূত আছে, একটা ভুতুরে ব্রাহ্মণ আছে, সে কিভাবে গল্পের শেষে শাস্তি পেয়েছিল এবং কিভাবে আসল ব্রাহ্মণ তার বাড়ি মা এবং স্ত্রীকে ফিরে পেয়েছিল। এটা আরও একভাবে আসতে পারে, হু ওয়াজ দ্য নেট হার্ট কিং ইন দ্য ঘোষ ব্রাহ্মণ, ডু ইউ থিঙ্ক হিম মোর কেপেবল দ্যান দ্য অ্যাকচুয়াল কিং, ডিসকাস। রাখাল রাজা বলতে কাকে বোঝানো হয়েছে? তোমার কি মনে হয় এই রাখাল রাজা আসল রাজার থেকে অনেক বেশি বুদ্ধিমান? এই গোটা গল্পটা আমরা যখন পড়বো তখন দেখবো যে এখানে একটা আসল রাজার কথাও আছে, একটা রাখাল রাজার কথাও আছে। রাখাল রাজাটা ছোটো বাচ্চা, আসল রাজা মানে সমস্যার সমাধান করতে পারেনি। রাখাল রাজা খুব সহজেই, যেটা সামাজিক বুদ্ধি, যেগুলো আমরা বলি যে উপস্থিত বুদ্ধি, সেই উপস্থিত বুদ্ধির মাধ্যমে রাখাল রাজা কীভাবে সমস্যার সমাধান করবে। তা তোমার কাকে বেশি বুদ্ধিমান মনে হয় এই বলেও আসতে পারে, মানে বিষয়টা একই, এইটাই মেন প্রশ্ন। এটাকে ভালো করে পড়ে যাও, 10 লাইন উত্তর হবে, দেখে নিয়ে। আরও একটা প্রশ্ন আছে যেটা 2 নম্বরে লিখেছি, মানে ইনফ্যাক্ট এটার ইম্পর্টেন্স এই প্রশ্নের থেকেও বেশি, কিন্তু তোমাদের কাউন্সিল যে প্রবাবল কোশ্চেন সাজেস্ট করেছে সেখানে এইটা আছে, যে হাউ ডিড দ্য নেট হার্ট কিং সলভ দ্য, ওই প্রশ্নটা আছে, এটা নাই, কিন্তু এইটা খুবই ইম্পর্টেন্ট। এই দুটোকে দেখে যাও, এইটা তো দেখছোই, এটাও দেখে যাও, সব পেয়ে যাবে। ওকে, এই দুটো দেখলেই হয়ে যাবে। চলো দেখে নিই এই প্রশ্নটা। হুইচ পিকচার অফ সোসাইটি ইজ পোর্ট্রেড ইন দ্য ঘোষ ব্রাহ্মণ, এই ঘোষ ব্রাহ্মণ গল্পে সমাজের কোন চিত্রের কথা ফুটে উঠেছে? হুইচ পিকচার অফ সোসাইটি ইজ পোর্ট্রেড ইন দ্য ঘোষ ব্রাহ্মণ, এই ঘোষ ব্রাহ্মণ গল্পে সমাজের কোন চিত্রের কথা ফুটে উঠেছে? এটা অন্যভাবে আসতে পারে, হোয়াট ইজ এ ফোকটেল, ফোকটেল বলতে বা লোককথা বলতে তোমরা কি বোঝো? দ্য ঘোষ ব্রাহ্মণ ইজ এ পারফেক্ট পিকচার অফ দি দেন সোসাইটি, ডিসকাস। এই ঘোষ ব্রাহ্মণ গল্পটা সে যুগের যে সমাজ তার একটা প্রকৃত চিত্রকে তুলে ধরে, বর্ণনা করো, এই বলেও প্রশ্নটা আসতে পারে। সেই একই ব্যাপার, যে
সোশ্যাল কনটেক্সট অফ দ্য ঘোষ ব্রাহ্মণ বা দ্বিজেন সোসাইটি, সেটা আমাদেরকে লিখতে হবে। এটা অন্যভাবে আসতে পারে, ডু ইউ ফাইন্ড এ সোশিও ইকোনমিক পিকচার অফ বেঙ্গল অ্যাট দ্যাট টাইম ফ্রম দিস স্টোরি, রিজনস ফর ইউর অ্যান্সার। তোমার কি মনে হয় এই ঘোষ ব্রাহ্মণ গল্পের মাধ্যমে সেই যুগের তৎকালীন বাংলার যে সোশিও ইকোনমিক মানে সামাজিক এবং অর্থনৈতিক যে ছবি ফুটে উঠছে সেটা কি সঠিক, সেটা নিয়ে তোমাদেরকে লিখতে হতে পারে। এটা আরেকভাবে আসতে পারে, দ্য ঘোষ ব্রাহ্মণ ইজ আ ট্র্যাডিশনাল ফোক টেল ডিসকাস। ফোক টেল সম্পর্কে তোমাকে বলতে হবে এবং সেখানে ফোক টেলের মধ্যে সোশ্যাল ইকোনমিক কনটেক্সটটাকেও বলে দিতে হবে। এবং লাস্টে আরেকটা আসতে পারে, ডিসকাস দ্য সোশিও ইকোনমিক চ্যালেঞ্জেস ফেসড বাই দ্য ব্রাহ্মণ অ্যাট দ্য বিগিনিং অফ দ্য স্টোরি। এই গল্পেতে যে ব্রাহ্মণটা সেই গল্পের শুরুতেই কেমন সামাজিক এবং অর্থনৈতিক সমস্যার মধ্যে পড়েছিল। হাউ ডু দিস চ্যালেঞ্জেস ইনফ্লুয়েন্স হিজ ডিসিশনস অ্যান্ড দ্য কোর্স অফ দ্য ন্যারেটিভ। তার এই সমস্যাগুলো কীভাবে তার ডিসিশনকে, তার সেটাকে যে বিভিন্ন রকম কাজ করতে হয়েছে সেগুলোকে প্রভাবিত করেছিল এবং গল্পটাকেও বা কীভাবে এগিয়ে নিয়ে গেছে। মানে এখানেতে তোমাকে ফোকটেল, যেটা তোমাদেরকে বলে দিলাম যে হোয়াট ইজ দ্য ফোকটেল, সেই ফোকটেলটা বলতে হবে এবং এই গল্পটার সোশিও ইকোনমিক কনটেক্সটটাকে বলতে হবে। মানে এই গল্পটা যে সোশ্যাল সিগনিফিকেন্ট সেটা তোমাকে তৈরি করে যেতে হবে। এই দুটো প্রশ্ন করে যাও, পেয়ে যাবে। এই দুটো প্রশ্ন করে যাও, পেয়ে যাবে, কোনো চিন্তা নেই। ঠিক আছে, চলো সাজেশন দিয়ে দিলাম। ফোকটেল কাকে বলেছি বলে দিয়েছি। এরপরে বলা অনেক কিছুই যায়, কিন্তু আজকে সময়ও নেই, আর তোমাদের কাল বাদ পরশু পরীক্ষা, এখন আর নতুন করে শেখাবার কিছু নেই, পরে বলবো। একবার জাস্ট দ্য ঘোষ ব্রাহ্মণের 2-3 মিনিটের মধ্যে একটু সিনপসিস করে দিই, এটুকু শুনে নাও, এতেই কাজ মিটে যাবে। দ্য ঘোষ ব্রাহ্মণ একটা সে যুগের মানে অনেক দিন আগে, যখন রেভারেন্ড লালবিহারী দে যখন তিনি ছিলেন, বেঁচে ছিলেন, মানে তারও আগে, মানে আমরা বলছিলাম যে ফোকটেলস হচ্ছে যুগের পর যুগ ধরে আমাদের মা, মাসি, কাকা, পিসি যেসব গল্পগুলো বা আশেপাশের লোকজন যেসব গল্পগুলোকে বলে থাকে সেগুলোরই বহিঃপ্রকাশ হচ্ছে এই ফোকটেল। ঠিক আছে, ইট ইজ আ পপুলার শর্ট স্টোরি হ্যান্ডেড ডাউন ফ্রম জেনারেশনস টু জেনারেশন, যুগের পর যুগ ধরে চলে আসছে। যে লালবিহারী দে লিখছেন, তিনিও এটা মানে এই লোককথা সবার মুখ থেকে শুনেই তিনি এই গল্পটা লিখছেন, মানে তিনি সুন্দর করে গুছিয়ে লিখছেন। এই কিন্তু এই গল্পের থিমটা তারও বহু যুগ আগে থেকেই চলছে। গল্পটা কি, এখানেতে সেই যুগেতে যেটা বাংলা, সেই বাংলার কুলীন ব্রাহ্মণদের অবস্থা বা কুলীন সমাজের অবস্থাকে খুব সুন্দরভাবে প্রথমেই ফুটিয়ে তোলা হয়েছে। তৎকালীন যে বাংলার যে সমাজ ব্যবস্থা, সেখানে আমরা দেখছি কুলীন ব্রাহ্মণদেরকে অর্থ দিয়ে বিয়ে করতে হতো। মানে কুলীন ব্রাহ্মণদের সে যুগেতে যারা কোনে পক্ষ, মানে কুলীন ব্রাহ্মণরা যাদেরকে স্ত্রী হিসেবে গ্রহণ করবে, সেই স্ত্রীর বাড়ির লোকদেরকে তাদেরকে অর্থ দিতে হতো এবং অর্থের বিনিময়ে তাদেরকে স্ত্রী পেতে হতো এবং সেই জন্য প্রত্যেকেই অর্থ সংগ্রহে ব্যস্ত থাকতো। এরকম একটা ব্রাহ্মণের কথা বলছে যে ভালো, কিন্তু তার পয়সা ছিল না, মানে অর্থ ছিল না, এবং অর্থ না থাকার কারণে তার ব্রাহ্মণ সমাজে খুব একটা মানে কুলীনত্বও ছিল না। সেই যুগে অর্থটাও কুলীনত্বের একটা মাপকাঠি, যেহেতু অর্থ ছিল না তার কুলীনতাও ছিল না, এবং যেহেতু সে অর্থহীন মানে এবং কুলীনতাহীন, তার ফলে তার বিয়েও হচ্ছিল না এবং সে বিভিন্ন জায়গায় এই অর্থ সংগ্রহের জন্য ঘুরে বেড়াচ্ছিল, কারণ তার খুব বিয়ে করার ইচ্ছা হয়েছে। তা যাই হোক, সে এই অর্থ সংগ্রহের জন্য বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে, কোথাও অর্থ পাচ্ছে না। যাই হোক, অনেক দিন পরে, অনেক ঘোরাঘুরির পরে সে তার বিবাহ করার জন্য যতটা অর্থ প্রয়োজন ততটা অর্থ সে সঞ্চয় করেছে এবং তারপরে সে আমরা দেখছি বিবাহ করছে। কিন্তু বিয়ে করলেই তো হবে না, সংসার চালাতে হবে। এ তো অর্থ সংগ্রহ করেছে বিয়ে করার জন্য, এরপরে সংসার চালাবার মানে এখন তার এক মা রয়েছে এবং স্ত্রীও হয়েছে। এখন এই তিনজনের সংসার চালাতে গেলে যে অর্থটা লাগে তার কাছে সেই অর্থ নাই। তাই এই ব্রাহ্মণ একদিন স্থির করলো যে সে বাইরে কাজ করতে যাবে এবং সে তার মাকে বলল যে মা, আমি বাইরে কাজ করতে যাচ্ছি এবং যখন আমি অনেক অর্থ সংগ্রহ করব সংসার চালাবার মতো, তখন আমি ফিরে আসবো। তুমি ততদিন আমার স্ত্রীকে দেখো এবং তুমিও ঠিক থেকো। আমি মোটামুটি বেশ কিছুটা পয়সা সংগ্রহ করার পরে আমি ঘরে ফিরে আসব। নিয়ে এসে কাজে মানে বিদেশে কাজে যাওয়ার জন্য, বিদেশ মানে তার গ্রাম থেকে বেরিয়ে অন্য কোথাও কাজে যাওয়ার জন্য বেরিয়ে গেল। যেদিন সে বেরিয়ে গেল সেদিনকেই অদ্ভুত একটা ঘটনা ঘটলো। অদ্ভুত ঘটনা কেন? সে যুগে মানে
ভূত প্রেত দৈত্য দানব এইগুলো ফোকটেলের প্রধান ইনগ্রিডিয়েন্ট উপকরণ। আমরা দেখছি একটা অতৃপ্ত আত্মা, সেও একজন ব্রাহ্মণী, একটা ব্রাহ্মণের অতৃপ্ত আত্মা, মানে যেগুলোকে সাধারণত আমরা বলি ব্রহ্মদত্তী, ঠিক আছে, ব্রাহ্মণের আত্মা মানে হচ্ছে ব্রহ্মদত্তী। যাই হোক, এরকমই কোনো এক অতৃপ্ত আত্মা রাস্তায় ঘুরে বেড়াচ্ছিল। সে ব্রাহ্মণ যে চলে গেল সেই ঘটনাটাকে দেখলো এবং দেখার পরে সে স্থির করলো, মানে তার অনেক কিছু, সে মারা গেছে কিন্তু তার অনেক কিছু সমাজ থেকে পাওয়ার ছিল, মানে তার এখনও তৃপ্তি মেটেনি, এই সংসারের প্রতি তার আকাঙ্ক্ষা মেটেনি। তা যাক, এই ব্রাহ্মণ যখন চলে গেল, সেই ব্রাহ্মণের ছদ্মবেশ ধরে সেদিনকেই সে আবার ঘরে ফিরে এলো। তাকে দেখে ন্যাচারালি, সে কিন্তু আর অরিজিনাল না, এ হচ্ছে ভুতুরে ব্রাহ্মণ, ঠিক আছে, মানে সেই অতৃপ্ত আত্মার গল্পটা আমরা পড়ছি। যাই হোক, সে যখন ঘরে ফিরে এলো, তার স্ত্রী অবাক হয়ে গেল, তার মা অবাক হয়ে গেল। তারা জিজ্ঞেস করলো, কিরে তুই তো বললি যে অনেক দিন পরে আসবি, তা আজকেই চলে এলি? সে বলছে, আজকে বেরোচ্ছি, কিন্তু আজকে দিনটা ভালো না, অশুভ যোগ, সেই জন্য আমি আজকে যাব না, পরে কোথাও যাব, মানে পরে অন্য কোনো দিন যাবো। যাই হোক, এর মা বউ আর হুবহু একই রকম, এরা তো ছদ্মবেশ ধারণ করতে পারে, অতৃপ্ত আত্মা, সে হুবহু ব্রাহ্মণের মতোই ছদ্মবেশ ধারণ করেছে। তার ফলে কোনো কেউ মা এবং স্ত্রী চিনতে পারলো না, এবং তার আচার আচরণও সে হুবহু ব্রাহ্মণেরই নকল করে নিয়েছে। অতৃপ্ত আত্মা সবই পারে, ভূত ব্রহ্মদত্তী সবই পারে। যাই হোক, তারপরে আমরা দেখছি সে এই সংসারেতে, মানে সেই আসল ব্রাহ্মণের সংসারে এই ভূতটি অনুপ্রবেশ করলো এবং সংসারকে ধীরে ধীরে দখল করে নিল। সে তার স্ত্রীর সঙ্গে সম্পর্ক হয়ে গেল, তার মায়ের সঙ্গে সম্পর্ক হয়ে গেল, সবাই তাকে মেনে নিয়েছে, কারণ সেই লোকটি তো, অরিজিনাল লোকটি তো আগেই চলে গেছে, আর এর হুবহু একই রকম। যাই হোক, সে আর কোথাও আর বাইরে গেল না, সে সেখানেতেই আমরা দেখছি সংসার করতে শুরু করলো। এরপরে অনেক দিন পরে সেই যে আসল ব্রাহ্মণ, সে ফিরে এলো। ফিরে এসে সে দেখছে তার বাড়িতে হুবহু তারই মতো দেখতে, তারই স্বভাব চরিত্র সম্বলিত একটি লোক রয়েছে, এবং সে খুব অবাক হয়ে তাকে বলল যে, তুমি কে? আমার বাড়িতে তুমি কে? তখন এই যে ভুতুরে ব্রাহ্মণ, সে বলছে, সে সবই জানে, কিন্তু সে বলছে, তুমি কে? আমার বাড়িতে তুমি কে? মানে এবার কার বাড়ি, কার স্ত্রী, কার মা, এই নিয়ে একটা দ্বন্দ্ব শুরু হলো। আসল ব্রাহ্মণ সে মাথা চাপড়াচ্ছে আর বলছে, আমি দূর দেশ থেকে আমি অর্থ সংগ্রহ করে নিয়ে এসেছি যে আমার স্ত্রী এবং মায়ের ভরণ পোষণ করবো, আর এসে দেখছি একটা নকল লোক, কিন্তু হুবহু আমার মতোই দেখতে, সে আমার ঘর দখল করে বসে আছে, স্ত্রী এবং মাকে দখল করে বসে আছে। এবারে স্ত্রী আর মায়ের পক্ষেও বোঝা সম্ভব না যে কে আসল কে নকল, গ্রামবাসীরাও বুঝতে পারছে না। এরপরে আমরা দেখছি আসল ব্রাহ্মণ রাজার কাছে গেল। সেই রাজা ব্রাহ্মণের কথা শুনলো এবং তারপরে ঘটনাটাকে জানলো এবং দেখছে যে দুটো লোকই হুবহু একই রকম দেখতে, কাজে রাজার পক্ষেও বোঝা সম্ভব না কে আসল কে নকল। কিন্তু রাজা যখন এই ব্রাহ্মণকে তখন কি বলল, যে তার কাছে এসছে আসল ব্রাহ্মণ, তাকে বললো যে তুমি আগামীকাল এসো, আমি দেখছি ব্যাপারটা। আবার আগামীকাল, মানে পরের দিন সেই ব্রাহ্মণ আবার রাজার কাছে এলো যে আমাকে রাজামশাই কিছু একটা আমার সমস্যার সমাধান করুন। রাজা কোনো সমস্যার সমাধানই তার কাছে নেই, আবার বললো তুমি আগামীকাল এসো। এরকম দিনের পর দিন সেই ব্রাহ্মণ রাজার কাছে আসে, সমস্যার সমাধান চায়, রাজার কাছে কোনো সমস্যার সমাধান নেই। রাজা আবার পরের দিনের ডেট দেয় যে এরকমভাবে দিনের পর দিন তুমি পরের দিন এসো, আমি দেখছি। এই করতে করতে ব্রাহ্মণ হতোদ্যম হয়ে গেছে, সে মানে কি করবে আর বুঝতে পারছে না। তাই প্রতিদিনই এখন ব্রাহ্মণ, মানে রাজবাড়ি থেকে ব্রাহ্মণের বাড়িটা অনেকটা দূর, পথের মাঝখানেতে অনেক রাস্তাঘাট পড়ে, মাঠ পড়ে, এরকম একটা মাঠের পাশ থেকে প্রতিদিন ব্রাহ্মণ যাতায়াত করে। সেখানেতে কিছু ছোট ছোট ছেলে, রাখাল বালক, যারা গরু চড়ায়, সেই রাখাল বালকরা প্রতিদিনই রাজা মন্ত্রী খেলা খেলে। রাজা মন্ত্রী খেলাটা কি, তারা কেউ ওদের মধ্যে কেউ একজন রাজা হয়, কেউ একজন তার প্রধানমন্ত্রী হয়, কেউ কোটাল হয়, কেউ বিভিন্ন সৈন্য হয়, এবং তারা বিভিন্ন সমস্যার সমাধান নিজেরাই ওখানে বসে করে। তোমরা দেখেছো যে কেমনভাবে রাজামন্ত্রী খেলে বাচ্চারা, সেরকম খেলা খেলে। এই নেটহার্ট কিং মানে হচ্ছে রাখাল রাজ। এরকম একটি রাখাল রাজ প্রতিদিনই সে তার ওখানে রাজসভা বসায় ওই মাঠের মধ্যেই, এবং সে তার বয়সী ছেলেদেরই বিভিন্ন সমস্যার সে সমাধান করে। তা এই ব্রাহ্মণটা প্রতিদিন যাতায়াত করে, এই ছেলেগুলো ব্রাহ্মণটাকে প্রতিদিন যাতায়াত করতে দেখে, এবং ব্রাহ্মণটা যাওয়ার সময় যখন ফেরে কপাল চাপড়ায় যে আমার কি সর্বনাশ হলো। এরকমই একদিন ওই রাখাল রাজা, ওই সেই বাচ্চা ছেলেটি, সে শুনেছে যে ব্রাহ্মণ বলছে যে আমার সর্বনাশ হলো। সে তার প্রধানমন্ত্রী, মানে তাদের আবার মন্ত্রী কোটাল সবই আছে,
সবই সাজানো। সে তার প্রধানমন্ত্রীকে গিয়ে বলল যে যাও ওই ব্রাহ্মণকে ডেকে নিয়ে এসো। সে ব্রাহ্মণকে প্রধানমন্ত্রী বাচ্চা ছেলে, সেও ডেকে নিয়ে এলো এবং ওই সৈন্যরাও গেছে। ব্রাহ্মণকে তারা ডেকে, ব্রাহ্মণ বলছে যে আমি কোথায় যাব? বলছে যে আমাদের রাজার কাছে চলো। তা ব্রাহ্মণ বলছে আমি তো এইমাত্র রাজার কাছ থেকে ঘুরে এলাম। ব্রাহ্মণ এই রাখাল রাজার ব্যাপারটা জানে না, আমি তো এইমাত্র রাজার কাছ থেকে ঘুরে এলাম, রাজার কোনো সমস্যার সমাধান করতে পারছে না। তখন তারা বলছে আমাদের রাজার কাছে চলো, রাখাল রাজা দেখো তোমার সমস্যার কেমন সমাধান করবে। বলে তারা টানতে টানতে ব্রাহ্মণকে নিয়ে এলো এই রাখাল রাজার কাছে। এবার রাখাল রাজা ব্রাহ্মণকে বললো যে কী ব্যাপার, তুমি এরকম প্রতিদিন এরকমভাবে যাও কেন? ব্রাহ্মণ তাকে পুরো গল্পটা বলল। মানে ব্রাহ্মণ এখন সবাইকেই গল্পটা বলে, এই ন্যাচারালি বাচ্চাগুলোকেও বলল। তখন রাখাল রাজা একটু শুনলো গল্পটা, তারপরে বলল তোমার সমস্যার সমাধান আমি করে দিতে পারি, কিন্তু আমার এই সমস্যার সমাধানটা করতে গেলে তোমাকে আসল রাজার কাছ থেকে পারমিশন নিয়ে আসতে হবে যে আমি এই সমস্যাটা সমাধান করে দেবো কিনা। কারণ তুমি তো আমাদের যিনি রাজামশাই তার কাছে সমস্যাটা নিয়ে গেছো, সমস্যার সমাধান হয়নি, আমি সমস্যাটা সমাধান করে দিতে পারি এক মুহূর্তে, কিন্তু তোমাকে রাজামশাইয়ের সেই অনুমতিটা নিয়ে আসতে হবে যাতে আমার সমস্যাটার সমাধান আমি করতে পারি। তা ব্রাহ্মণ সঙ্গে সঙ্গেই রাজসভায় গেছে, রাজাকে গিয়ে বললো যে আমি পথের মাঝখানে এরকম একটা রাখাল ছেলে, সে রাখাল রাজা নেটহার্ট কিং, তাকে পেয়েছি, সে বলছে এই সমস্যার সমাধান করে দেবো, তা আপনি কি পারমিশন দেবেন? রাজা তো মানে রাজা আনন্দে বলছে হ্যাঁ 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 অবশ্যই পারমিশন দেবো, কারণ রাজা তো পারছে না, রাজা তো সমস্যার সমাধান করতে পারছে না। রাজা বললো অবশ্যই পারমিশন দেবো। এবং আমরা দেখছি যে রাজাও এই মানে সমস্যার সমাধানের পারমিশন দিয়ে রাজাও অপেক্ষা করছে যে কি ঘটনাটা ঘটে, মানে কিভাবে এই বাচ্চাটা, সে রাজা এত জ্ঞানী, তার এত মন্ত্রী রয়েছে, সে রাজ্য মানে রাজকার্য চালানোটাই তার পেশা, কিন্তু তারপরেও সে সমস্যার সমাধান করতে পারছে না। এই রাখাল বালকটা কি করে, যারা কেমন কিছু পড়াশুনোও নয়, কি করে এই সমস্যার সমাধান করে সেও জানতে খুব আগ্রহী। এরপরে দেখো যে সামাজিক বুদ্ধি বা উপস্থিত বুদ্ধির ক্ষমতাটা। তাই যাই হোক, এই রাখাল বালকটি পরের দিন মানে ব্রাহ্মণকে বললো যে তুমি এবং ওই যে আরেকটি ব্রাহ্মণ রয়েছে দুজনেই পরের দিন আসবে আমার সভাতে, আমি তোমাদের সমস্যার সমাধান করে দেবো। তা রাখাল বালকটি পরের দিন একটা কাঁচের বোতল নিয়ে এলো, যে বোতলটির মুখটি সরু, মানে সামনের দিকে সরু বোতলের মুখ, এবং তারপরে যেমন বোতল হয় কাঁচের বোতল সে নিয়ে এলো। তা আমরা দেখছি ব্রাহ্মণ এবং ওই ভুতুরে ব্রাহ্মণ দুজনেই এসছে, আরও লোকজন সব চলে এসছে যে কীভাবে এই সমস্যার সমাধান করবে। মোটামুটি সবাই জানতে পেরে গেছে যে আজকে একটা সমস্যার সমাধান হবে, সবাই চলে এসছে। তা রাখাল নেটহার্ট কিং তখন এই ব্রাহ্মণ দুজনকে বলছে শোনো, তোমাদের সমস্যার এক মুহূর্তে সমাধান করে দিচ্ছি। আমার কাছে দেখো এই একটা কাঁচের বোতল, মুখটা সরু আর যে যেমন বোতল হয়, যে তোমার এই দুই ব্রাহ্মণের মধ্যে যে এই বোতলের মধ্যে নিজেকে প্রবেশ করাতে পারবে, আমি জানবো তারই এই মানে তারই ওই বাড়ি, এই স্ত্রী এবং মা। যে ব্রাহ্মণ তোমাদের দুজনের মধ্যে যে আসল হবে তাকে এই বোতলের মধ্যে নিজেকে প্রবেশ করাতে হবে, তবেই আমি বুঝবো যে সেইটাই আসল ব্রাহ্মণ এবং তারই ওই বাড়ি, স্ত্রী এবং মা। তাই এ কথা শুনে তো মানে লোকজন অবাক। আর আসল ব্রাহ্মণ বলছে তাই এবার হয় নাকি, আমি কখনো ওই বোতলের ভিতরে নিজেকে ঢোকাতে পারি? একটা ছোট বোতলের মধ্যে আমি নিজেকে ঢোকাবো কী করে? এটা অবাস্তব কথা, এরকমভাবে কোনো বিচার হয়? কারণ ব্রাহ্মণ ভাবছে যে যদি এরকম যদি বিচার হয়, মানে সে ভাবছে রাখালের বিচার রাখালেরই মতো, যদি এরকমই বিচার হয় তো জীবনে কেউ কোনোদিন কোনো মানুষ ওই বোতলের মধ্যে নিজেকে ঢোকাতে পারবে না। ন্যাচারালি সে সত্যি হওয়া সত্ত্বেও তার বাড়ি, মা এবং স্ত্রী হাতছাড়া হয়ে যাবে। তাই সে বলছে কখনো এটা সম্ভব না, এরকম বিচার আমি মানি না। রাখাল বলছে তুমি মানো না মানো কিছু যায় আসে না, মানে রাখাল রাজা বলছে এটাই বিচার, তুমি যদি সত্যি হও নিজেকে এই বোতলের মধ্যে প্রবেশ করে দেখাও, তবেই আমি জানবো যে তোমার ওটা বাড়ি এবং স্ত্রী এবং মা। এ রাখাল তো মানে এই ব্রাহ্মণ পারলো না। তখন রাখাল রাজা বললো যে পরে যেটি ভুতুরে ব্রাহ্মণ তাকে বললো যে হ্যাঁ গো মহাশয়, তুমি পারবে কি? তুমি যদি সত্যি হও তাহলে তোমাদের দুজনের মধ্যে তো কে একজন সত্যি, তুমি সত্যি হলে তুমি আমাকে এই বোতলের মধ্যে নিজেকে প্রবেশ করে দেখাও, পারবে তুমি? ভুতুরে ব্রাহ্মণটা, সে ভুতুরে ব্রাহ্মণ হতে পারে, এই রাখাল রাজার চালাকি সে ধরতে পারেনি, মানে মানুষের মন পড়ার মতো এখনও তার বুদ্ধি হয়নি। সে ফট করে বলে বসলো হ্যাঁ, কারণ সে ভাবছে যে এইটা করলে বোধহয় এই আমি মানে সবাইকে যেমন একে বললো যে তুমি পারছো না, তার মানে এটা তোমার নয়, তাহলে আমি যদি পারি তাহলে ওই বাড়ি,
স্ত্রী এবং মা এটা একদম চিরদিনের মতো আমার হয়ে যাবে, কারণ আমার এখনও জীবনের অনেক শখ নেওয়া মানে অনেক আনন্দ নেওয়া বাকি। ভূত হয়ে গেছি কিন্তু একটা জীবন পেয়েছি, এই জীবনটা এখন চালিয়ে নিয়ে যায়। সে বললো যে আমি পারবো, এবং আমরা দেখছি সে নিজেকে একদম ছোট করে ওই বোতলের ভেতর ঢুকিয়ে নিচ্ছে। যেই না বোতলের ভেতরে সে নিজেকে ছোট করে ঢুকিয়ে নিল, এই রাখাল বালকটি বোতলের ছিপিটি ভালো করে টাইট করে আটকে দিয়ে ব্রাহ্মণকে বলল যে এইবার তুমি তোমার বাড়ি, তোমার মা এবং তোমার স্ত্রীর অধিকার নাও, কারণ তুমি আসল, এটি নকল। কেন নকল? কারণ কোনো আসল মানুষ এই বোতলের ভেতরে নিজেকে প্রবেশ করতে পারবে না, কোনো ভূতই পারে। এবং তোমরা দেখতেই পেলে যে ওটা ছোট হয়ে এই বোতলের ভেতরে ঢুকে গেল, কোনো ভূত বা অশরীরী আত্মাই পারে এই ঘটনা ঘটাতে। কাজেই এটা নকল, তুমিই আসল, তুমি তোমার স্ত্রী, মা এবং বাড়ির দায়িত্ব নাও। আর এই যে বোতলটা আমি বন্ধ করে দিলাম, এটাকে ভালো করে অনেক দূর কোনো সমুদ্রের একদম গভীরে ফেলে দাও, যাতে আর কোনোদিন বাইরে বেরিয়ে মানুষের ক্ষতি করতে না পারে। তাই যাই হোক, এইভাবে রাখাল বালক এই পুরো ঘোষ ব্রাহ্মণের সমস্যার সমাধান করলো। ওকে, এটা হলো গল্প, এবং এই গল্পটা অসাধারণ গল্প। পড়ে নিও, 3 পাতার গল্প, খুব আনন্দ পাবে পড়ে, একবার দেখে নিও। সেই গল্পটা এই দুটো প্রশ্ন করে যাও, এইটাই মেন প্রশ্ন, কীভাবে এই ব্রাহ্মণের সমস্যার সমাধান রাখাল বালক করেছিল, এটাই মেন প্রশ্ন। এবং এই সোশ্যাল কনটেক্সটটা, এই যেটা বললাম যে সে যুগেতে কুলীন ব্রাহ্মণ হলে কি অবস্থা হয়, অর্থের কেমন দরকার হয়, বাইরেতে লোককে যেতে হয়, বা এই যে বিচারের জন্য তারা মানুষ তখন কোথায় যেত, রাজার কাছে যেত, রাজা যদি বিচার না পেত তাহলে তারা কি করতো, এই সমস্ত জিনিস নিয়ে একটা সোশ্যাল কনটেক্সট পড়ে যেও, যেখানেতে ফোকটেল কাকে বলে এবং দ্য ঘোষ ব্রাহ্মণের সোশ্যাল কনটেক্সট, সোশ্যাল সিগনিফিকেন্স, সেটাকেও দেখে যেও। এই দুটো প্রশ্ন দেখে যাও, দ্যাটস এনাফ। ওকে, তাহলে এই হয়ে গেল তোমাদের র্যাপিড রিডার। আর মোস্ট প্রবাবলি তোমাদের পরীক্ষার আগে ভিডিও দেওয়া হবে না, তাও চেষ্টা করব একটা দিতে, কিন্তু আমার মনে হচ্ছে না আলটিমেটলি আর হয়ে উঠবে। তা যা তোমাদের দিয়েছি সেগুলো ভালো করে পড়ো, খুব ভালো পরীক্ষা হবে, এ নিয়ে কোনো চিন্তার কিছু নেই। আর ক্লাস 12-এ যাতে তোমাদের আর মানে এরকম অসুবিধা না হয় সেটা অবশ্যই দেখব। ওকে, দেখা হচ্ছে অন্য কোনো টিউটোরিয়ালে।